সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। ঘাড়ে ব্যথা এই বিষয়টিকে আমরা অনেক সময় খুব সাধারণ জটিলতা ভেবে অনেক ক্ষেত্রে উপেক্ষা করি। তবে এই ব্যথার সঙ্গে অনেক ক্ষেত্রে আমরা কমপ্লেইন করতে থাকি যে ঘাড়ে ব্যথার সাথে হাতে ঝিনঝিন অনুভূতি হচ্ছে, কিংবা একটা পা অবশ হয়ে থাকছে, কিংবা তীব্র ঘাড়ে ব্যথা এবং এই ব্যথাটি কন্টিনিউয়াস হাতের দিকে চলে যাচ্ছে। এই সমস্যাগুলোকে আমরা অনেক ক্ষেত্রে মনে করে থাকি আমাদের হাতে কোনো জটিলতা কিংবা ডায়াবেটিস হয়েছে কিনা, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত কিনা। কিন্তু কোন ক্ষেত্রে এটি আপনার আসলে মেরুদণ্ডজনিত সমস্যা, ঘাড়ের মেরুদণ্ডে বয়সজনিত বিভিন্ন ধরনের পরিবর্তন, হাড় বৃদ্ধি পাওয়া সহ নানাবিধ কারণেই আপনি এই ধরনের সমস্যায় ভুগতে পারেন। কখন আপনি এই বিষয়টিকে গুরুত্ব দেবেন, কখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন এবং এক্ষেত্রে কোন চিকিৎসকের কাছে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করছি। ঘাড়ে ব্যথা, মানে প্রত্যেকটা ব্যক্তি তার জীবদ্দশায় কোনো না কোনো সময় ঘাড়ে ব্যথায় ভুগেছেন, কিন্তু বয়সজনিত কারণে যদি কারো ঘাড়ে ব্যথা হয়ে থাকে, আসলে কি কি জটিলতার কারণে এই বহিঃপ্রকাশটা ঘাড়ে ব্যথা দিয়ে শুরু হতে পারে, শুরুতে জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম অবস্থায় আপনি ঠিকই বলেছেন, যে কোনো কারণে আঘাত থেকে শুরু করে বিভিন্ন বয়সে ব্যথা হয়ে থাকে। কিন্তু আমরা যদি বলি বয়সজনিত কারণ, এটা বয়সের সাথে সাথে মানুষের যেমন বাহ্যিক পরিবর্তন হয়, যেমন চুল পেকে যায়, দেন চোখে ছানি পড়ে, চামড়া কুচকে যায়, ঠিক সেরকমভাবে হাড় এবং জোড়ারও কিন্তু পরিবর্তন হয়। এবং এই হাড় এবং জোড়ার পরিবর্তন শরীরের সব জায়গায় হয়। কিন্তু যদি আমরা পার্টিকুলারলি ঘাড়ের কথা বলি, ঘাড়েও একইভাবেই হাড় এবং হাড়গুলো যে একটার সাথে একটা লেগে থাকে, জয়েন্ট। এবং সবচেয়ে বেশি প্রবলেম হলো যে মেরুদণ্ড যদি আমরা চিন্তা করি, মেরুদণ্ড কিন্তু দুইটা পার্ট, একটা হলো হাড় বনি পার্ট, আর একটা হলো আপনার যেটা স্নায়ুতন্ত্র, স্পাইনাল কর্ড। এই দুটোই কিন্তু বয়সের কারণের জন্য চেঞ্জ হয়। যেমন আমরা বলি একটা সেনাইল ডিজেনারেশন, বয়সজনিত পরিবর্তন, মানুষের স্মৃতিশক্তি একটু কমে যায়, মানুষ অনেক কিছু মনে রাখতে পারে না, দেখার যেমন শক্তি কমে যায়, এরকম অনেকটাই চেঞ্জ হয়। বয়সজনিত ঘাড়ে ব্যথা সাধারণত 2-3টা কারণ। একটা হলো যদি হাড় কখনো যেমন বয়সের কারণের জন্য ক্ষয় যায়, একটা হয়। আর একটা হলো জয়েন্টগুলো যে থাকে, একটা হাড় একটার সাথে যে লেগে থাকবে, এই জয়েন্টগুলো যে সমস্ত ম্যাটেরিয়াল দিয়ে লাগানো থাকে, এগুলোর পরিবর্তন হয়। সেটা কীরকম? যেমন আমরা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট হলো ডিস্ক। দুইটা হাড়ের মাঝখানে ডিস্ক থাকে, এটা একটা কশেরিকার মাঝখানে ইন্টারভার্টেব্রাল ডিস্ক, এটা একটা স্প্রিংয়ের মতো কাজ করে। আমরা যদি এই মডেলে দেখি, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হাড়ের মাঝখানে যে জিনিসটা থাকে সেটা হলো আপনার হলো ডিস্ক। আবার এই পার্শ্বে যে জয়েন্টগুলো থাকে, এই জয়েন্টগুলো একটার সাথে একটা লাগানো থাকে, ছোটো ছোটো অনেকগুলো জয়েন্ট। এবং এই ডিস্কগুলো অনেক সময় হাইটগুলো কমে যায়। আবার এর পাশ দিয়ে আমাদের ইলেকট্রিক তারের মতো যে তার, যেটা আমরা নার্ভ, স্নায়ুতন্ত্র সিস্টেম প্রত্যেকটা জায়গায় আছে, এগুলো যে বের হয়ে আসে, এর সাইডে একটা ছোট্ট ছিদ্র থাকে, রাস্তাটা, এটা অনেক সময় চেপে যায়। আবার এর ভেতরে একটা মোটা একটা রক থাকে, যেটা আমরা স্পাইনাল কর্ড, সেটাও চেপে যায়। এখন দেখা যাচ্ছে ঘাড়ের এই পোর্শনটায় যদি ধরেন মাঝখানে ভেতরে এরকম চাপ, সেটাও হতে পারে, অথবা একটা সাইডে যে নার্ভ যেটা বের হয়ে আসে যে ছিদ্র, সেটাও চেপে যেতে পারে। এবং এই দুটির কারণে হয় অনেক সময় এই ডিজেনারেটিভ, তাদের ডিস্ক হাইট কমে যাবে এবং হাড়গুলো অনেক সময় নড়াচড় হয়ে যায়, জয়েন্টগুলো সাবলাক্সেটেড হয়ে যায়। কারণ হলো যে জয়েন্টগুলোকে ধরে যে রাখবে, ধরুন আমরা ঘাটটাকে যদি সাইড থেকে দেখি, তার কিন্তু সামনের দিকে বাঁকা, মানে লর্ডোটিক। এটাকে কিন্তু ধরে রাখার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে মাসেল, দেন আপনার লিগামেন্ট, সাপোর্ট, ক্যাপসুল, এগুলো থাকে। এগুলোও কিন্তু বয়সের সাথে, সময়ের সাথে সাথে কিছুটা এটার মানে শক্তিটা কমে যায়। একটা ইয়াং বয়সে যতটা শক্তি থাকে, একটা বয়স হলে তার শক্তিটা যেমন কমে যায়, তদ্রূপ এরকমই মাসেল, দেন লিগামেন্ট, ক্যাপসুল, এগুলোর যে শক্তি, স্ট্রেংথ, এগুলো একটু কমে যায়। তাতে হবে কি, যে আপনার ধরেন পজিশনের জন্য এবং বয়সের জন্য, আপনার হাড়ের ক্ষয়ের জন্য সাধারণত ঘাড়ে ব্যথা হয়। আচ্ছা, আমি একটু জানতে চাই যে ঘাড়ে ব্যথা তো হচ্ছে, কিন্তু যখন জটিলতার বহিঃপ্রকাশ হয়, উপসর্গগুলো কেমন প্রকাশ পেতে পারে? সেটা হলো প্রাথমিক অবস্থায় ধরেন আপনার ঘাড়ে ব্যথাই থাকে, আস্তে আস্তে এই ব্যথাগুলো হাতের দিকে যায়, এবং অনেক সময় শুধু হাত না, 4 হাত পায়ে আপনার ব্যথা হতে পারে। তার হাঁটতে গেলে সে নর্মালি যে হাঁটাটা হাঁটবে সেরকম হাঁটতে পারবে না, মানে একদিকে হেলে যায়, পড়ে যায়। এবং আরও অ্যাডভান্স হয়ে গেলে দেখা যায় 4 হাত পাই অবশ, এবং অনেক ক্ষেত্রে
প্রস্রাব পায়খানায় ডিস্টার্ব করা হয়। মানে তার প্রস্রাব ঘাড়ের control সমস্যার কারণে হার্টে ইমব্যালেন্স হয়ে জি, যায়, জি, জি। এত পর্যন্ত জটিলতা ছড়িয়ে যেতে পারে। একটু জানতে চাই যে প্রাথমিক অবস্থায় মানে চিকিৎসকের কাছে যাওয়াটা কতটুকু জরুরি, এবং আমরা তো সচেতন নই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নিজেদের মতো করে ব্যথা হলে ব্যথানাশক ওষুধ খাওয়ার এক ধরনের প্রবণতা রয়েছে। দুটো জিনিস, যে ধরেন ঘাড়ের ব্যথা এবং কোমরের ব্যথা দুটোই যদি হয় বয়সের কারণে হলেও কোমরের ব্যথার প্রবণতা কিন্তু অনেক বেশি। আরেকটা আছে যেটা হলো আমরা মানে বয়সের সাথে ধরেন ইয়াং বয়সে হয়তো ডিস্ক প্রলাপস ঘাড়ের, যে এই যে জেলিগুলা যে থাকে নরম সফট, এই জেলি লিক করে, সেটা প্রাথমিক অবস্থায় লিক করলে শুধু ঘাড়ে থাকবে। যেমন যদি এটা বাম ডান মুভ করে, ডান বা বাম বা দুই পাশেই যেতে পারে, তখন কিন্তু দুই হাতে অনেক ব্যথা হয়। আচ্ছা, সেটা আমরা বলি ডিস্ক প্রলাপস। এই ডিস্ক প্রলাপস অনেক সময় অ্যাকিউট সিভিয়ার পেন, আনবিলিভেবল, ইনটলারেবল পেন। মানে ঘাড়ে ডিস্ক প্রলাপস হয়? হ্যাঁ, ঘাড়ে ডিস্ক প্রলাপস হয় এবং এটা ইনটলারেবল, মানে মানুষ মানে অসহনীয় পর্যায়ে পাগলের মতো হয়ে যায়। সেটা হলো ইয়াং বয়সে বেশি হয়, বাট বয়স্কদেরও হতে পারে, একটু কম। আর যেটা হয় বয়স্কদের, যেটা হলো ডিজেনারেটিভ চেঞ্জ, যেটা আমরা বললাম যে বয়সের পরিবর্তনের জন্য এটা হবে এবং এটা গ্র্যাজুয়াল হবে আপনার। এটা ধরেন অ্যাকিউটনেস ধরেন খুব সাংঘাতিক ব্যথা একবার হবে তা না, কিন্তু আস্তে আস্তে একটা পর্যায়ে যাবে যখন রোগী বলবে স্যার আমি তো আর চলতে পারতেছি না। আপনি যেটা বলছিলেন যে কখন ডাক্তারের শরণাপন্ন হবে, প্রাথমিক অবস্থায় রোগী আসলে অতটা মানে এটাকে গুরুত্ব দেয় না এবং অল্প স্বল্প ব্যথা হয়তো এমনি নিজেই প্যারাসিটামল খেলো বা একটু ব্যথা হইলে ধরেন জুনিয়র ডক্টরদের কাছে গেল, ধরেন অনেক সময় এই ওষুধ খেয়ে কিছু নিয়ম কিছু ব্যায়াম থেরাপি করলে কিন্তু ভালো থাকে। ঘাড়ের ব্যথা বা আমাদের মতো যারা স্পাইন সার্জন অনেকে মনে করে যে না যাওয়া যাবে না, গেলেই অপারেশনের কথা বলবে, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার ঘাড়ের ব্যথা বা কোমরের ব্যথা কিন্তু শতকরা 80-85 ক্ষেত্র বিশেষ 90% কোনো অপারেশন লাগে না। এটা আমরা সবসময় আমি বলে থাকি এবং এটা সাধারণ জনগণকে জানাতে চাই যে যে ভীতিটা কাজ করে যে মেরুদণ্ডে কিছু হলেই মনে হয় আমরা অপারেশন করব, সেটা না। এবং ঘাড়ের ক্ষেত্রেও ঠিক তাই, আপনার 80-90% কোনো অপারেশন লাগে না এবং একটু নিয়মতান্ত্রিকভাবে চললে, একটু ব্যায়াম থেরাপি, তাহলে দেখা যায় যে রোগী ভালো থাকে। কারণ ঘাড়ের এখানে মেরুদণ্ডের যে পার্টটা স্পাইনাল কর্ডটা অনেক মোটা, কিন্তু ওখানে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছে স্পেসও বেশি, মানে এই যে পুরো মেরুদণ্ডের ভিতরে কিন্তু মোটা একটা লম্বা ছিদ্রের মতো আছে, এই ছিদ্রগুলো একটা 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 লেগে অনেক বড় একটা ক্যানাল আমরা বলি, যেটা হলো স্পাইনাল ক্যানাল। এর মধ্যে পুরাটার মধ্যে ব্রেন থেকে শুরু করে ব্রেনের একটা কন্টিনিউশন নিচে নেমে আসে স্পাইনাল কর্ড, এই পুরাটা, এবং এটা একটা পানির মধ্যে ভাসতে থাকে। এখন এই যে ভাসমান অবস্থায় থাকার জন্যই আল্লাহ তাআলা এটা অনেকটা স্পেস দিয়ে রেখেছেন, যেটা অল্প একটুতেই সে খুব চাপ খায় না। কারণ যে স্পাইন ব্রেন এগুলো খুব সেন্সিটিভ টিস্যু এবং এগুলো একটার সাথে একটা টাচ লাগলে তারা আর কাজ করে না, অনেকটাই লজ্জাবতী গাছের মতো, যে কারণের জন্য এত মানে স্পর্শকাতর, যে আল্লাহ ওইভাবেই তৈরি করছেন। ঘাড়ের ক্ষেত্রেও ঠিক তাই, যে স্পাইনাল কর্ডটা যে স্পেস অনেক বেশি, যে কারণের জন্য ধরেন যদি ওই ডিস্ক প্রোল্যাপস হয় বা বসেও যায়, সিমটমস খুব কম এবং এটার ক্ষেত্রে চিকিৎসা ধরেন না করেও অনেক রোগী ভালো থাকে, ব্যথা সহ্য করতেছে, পজিশন চেঞ্জ করছে। যেমন আমরা রোগীকে বলি যে বেশি উচ্চ বালিশ ব্যবহার করবেন না। এখন তো ধরেন মানুষ আমরা সবাই ক্রেজ যে আমরা সবাই খালি মোবাইল টিপতেছি বা নয় কাজ করতেছি, ল্যাপটপে কাজ করি, এটা খুব খারাপ। আমাদের একটা টার্ম আছে হ্যান্ড নেক সিনড্রোম, এই যে আমরা হাতটা ব্যবহার করতেছি, এর করতে করতে ঘাড়ের মধ্যে তার প্রবলেম আছে, হ্যান্ড নেক সিনড্রোম। আমরা টেক্সট নেক সিনড্রোম, যে সমানে আমরা এসএমএস করতেছি, এটা কিন্তু ঠিক না। ম্যাক্সিমাম তরুণ প্রজন্মের মাঝে এই ধরনের এবং সমস্যা রয়েছে। ছোট ছোট বাচ্চারা তারা তো একদম ক্রেজি, একদম ক্রেজি। এবং ছোট বাচ্চারা তারা খায় না, ছোট বাচ্চারা পড়াশোনা করতে চায় না, ছোট বাচ্চা কারোর সাথে খেলাধুলা করবে না, কোনো মানে দুষ্টামি করবে না, শুধুমাত্র মোবাইলের মধ্যে। এখন এই যে বাচ্চাদের একটা বয়সের সময় দুষ্টামি করা, তার যে কি বলা যায় যে মানে এটা কি বলা যায় যে ছোট বাচ্চারা কি করে অ্যাডিকশন তৈরি হয়ে গেছে, মানে তারা যেটা যে প্রাণ চঞ্চলতা যেটা থাকবে লাইভলি বাচ্চারা, সেটা কিন্তু এখন আর থাকতেছে না। বেশিরভাগ বাচ্চারা মানে একদম ডিজিটাল বাচ্চা হয়ে যাচ্ছে এবং কথাও শিখছে অনেক দেরিতে। কারণ ওদের তো ধরেন এমনি একটা বাচ্চা যখন থাকে নর্মালি, একটা বাচ্চা বা তার বাবা মা অন্যান্য আত্মীয়স্বজনের সাথে তার খেলে কথা বলে, তাদের একটা ইচ্ছা জাগে, একটা জিনিস এটা কি এরকম জিজ্ঞেস করে, সে বাচ্চা কিন্তু সেই সুযোগ পাচ্ছে না, তারা ডিপ্রাইভড হয়ে যাচ্ছে, যে কারণের জন্য তারা এই মোবাইল নিয়ে তারা ব্যস্ত, ভিডিও গেম নিয়ে তারা ব্যস্ত।
সে কারণে জন্য এই বাচ্চাদের যারা ছোট বয়সের যে লার্নিং সেটাও কিন্তু হচ্ছে না। একদমই। পারিপার্শ্বিকতা যেভাবে শিখবে জানবে সেটা কিন্তু ভাষাগত তারা বুঝছে না। দক্ষতা তৈরি হতে অনেক হ্যাঁ, সময় লাগছে। কথাও বলে দেরিতে। এখন আমাদের যেটা বয়সজনিত পরিবর্তন, এটা আমরা এই মোবাইল বাচ্চারাও ব্যবহার করে, সকল বয়সের একদম লোকরা ব্যবহার করে। প্রত্যেক প্রজন্ম এখন ব্যবহার হ্যাঁ, করছে। এখন এই কারণের জন্য বয়স তো আর বসে থাকে না, নিশ্চয়ই। পরিবর্তন তো হতেই থাকে। এখন আমাদের যে ঘাড়ের ব্যথাটা, এই ঘাড়ের ব্যথা কিন্তু অনেক সময় আমরা মনে করি এই পজিশনের জন্য শোয়ার ব্যতি রেখে এরকম। মানে এই যে আমাদের গুরুত্বহীনতা, প্রাথমিক অবস্থায় আমরা গুরুত্ব দেই না, চিকিৎসকের কাছে যাই না, আসলে বড় কোনো জটিলতার বহিঃপ্রকাশ কিনা, কি কি জটিলতা হতে পারে, কিভাবে ডায়াগনোসিস হবে, আমরা প্রত্যেকটা বিষয়ে জানবো। সময় আছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল 10 কল্যাণপুর, ঢাকা। স্যার, বিরতির পর আবার স্বাগতম আজকের আয়োজনে। বিরতির আগে যে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম সেই প্রশ্নে ফিরে আসতে চাই। আসলে প্রাথমিক অবস্থায় আমরা গুরুত্বহীনতায় ভুগি এবং পরবর্তীতে দেখা যায় নানা ধরনের জটিলতা। একটু জানতে চাই যে ডায়াগনোসিস করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়াটা আসলে কতটুকু জরুরি এবং যখন আপনাদের শরণাপন্ন হয় তখন আপনারা আসলে কি ভাবে ডায়াগনোসিস করেন? ধন্যবাদ। ফার্স্ট অফ অল, রোগীর সাথে কথা বলা, এবং আমরা তো বলছি যে বয়সজনিত ইয়াং বয়সে সাধারণত কোনো আঘাত ছাড়া বা অন্য কোনো নির্দিষ্ট যেমন ইনফেকশন অথবা টিউমার, এই সমস্ত কারণ ছাড়া কিন্তু ইয়াং বয়সে ব্যথা হয় না। বয়স্কদের আমরা জানি যে বয়সজনিত পরিবর্তন হবে, এবং এদের যে ব্যথাগুলো যে অল্প অল্প ব্যথা, দেন হাতের মধ্যে ব্যথা আসা, এক হাত বা দুই হাত, বা পায়ে যাওয়া, 4 হাত পায়ে একসাথে টিংলিং নামের যেটা আমরা বলছি, এগুলো কিন্তু হবে। যখন আমরা এরকম মনে করি তখন এরকম আমরা কনফার্ম করার জন্য 2-3টা জিনিস। একটা হলো প্লেন এক্সরে, এক্সরে খুব হেল্পফুল। 2 নম্বর, অনেক সময় আমরা হলো যেটাকে বলি এনসিএস, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট আমরা করি, এতেও কিছু ইনফরমেশন পাওয়া যায়। ফাইনাল ডায়াগনোসিস করি আমরা দুটোতে, একটা এমআরআই, সিটি স্ক্যান। এমআরআই করি আমরা যে নার্ভের মধ্যে আসলে কতটুকু চাপ আছে। সিটি স্ক্যান খুব হেল্পফুল এই ডিজেনারেটিভ ডিজিজ বা বয়সজনিত রোগের জন্য। সিটি স্ক্যান খুব হেল্পফুল, কারণ সিটি স্ক্যান এক্স্যাক্টলি যে এই যে আমরা বলছিলাম যে হাড়ের মাঝখানে যে ছিদ্র, এর যে একটা ডায়ামিটার আছে, নর্মাল ডায়ামিটার, সেটা চাপলো কিনা, হাড়ের কোনো চেঞ্জ হলো কিনা। অ্যাট দ্য সেম টাইম দুই পাশে যে ছিদ্র থাকবে, যেটাতে আমরা বলি যে ফোরামেন, এই ফোরামেন দিয়ে যে রুটগুলো বের হয়ে আসবে, এটাও একটা ডায়ামিটার আছে। যে ডায়ামিটারের ভিতর দিয়ে যে এই রুটগুলো বের হয়ে আসবে, সেই রুটগুলোর আপনার স্পেসটা কতটুকু, তার এগুলো আমরা বুঝতে পারি সিটি স্ক্যান দিয়ে। এখন এই এমআরআই, সিটি স্ক্যান প্লাস এক্সরে, এই তিনটা হলো মেইন আমাদের হলো যেটাকে ডায়াগনোসিস জন্য, বাট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট তো রয়েছে। এগুলো করেই আমরা কনফার্ম করি 2-3টা জিনিস, যে একটা হলো কোন কোন হাড়টাকে ইনভলভ হলো, এখানে কি হাড়ের মধ্যে শুধু প্রবলেম নাকি ডিস্কে, এবং এই ডিস্কের সাথে কোনো ডিস্ক প্রোল্যাপস আছে কিনা, প্লাস এই যে আমরা কর্ড, যেটা আমরা এমআরআইতে দেখবো যে কতটুকু চাপ আছে, রুটের উপরে কতটুকু চাপ আছে। যদি আমরা দেখি যে এই পেশেন্টটা ধরেন এটা একটা 40 ইয়ার্সের, সাধারণত 30-35 বছর বয়স থেকে শুরু হয়। নেক্সট ডে যদি আমরা যাই, দেখেন আমাদের এখানে একবার আমরা এমআরআইতে চলে আসছি, যদি আমরা দেখি ভালো করে লক্ষ্য করি, দূর থেকে দেখানো মুশকিল যে এই যে পরপর হাড় থাকে ঠিক ঘাড়ের উপরে দিকে দেখেন, যেখানে আপনার 3-4টা জায়গায় যে মোটা রগ স্পাইনাল কর্ডের চেপে গেছে। কারণ কি, এটা পিছনের দিকে ডিস্ক বের হয়ে ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে চাপ দিয়ে ধরে আছে। এটা যেমন আমরা সিটি স্ক্যান বলেছি, সিটি স্ক্যান ওইটা দেখা যায় যে আমরা 2টা লেভেলে হাড় বেড়ে গেছে, শুধু ডিস্ক না হাড়ও। এই হাড়গুলো একদম আমরা বলি অস্টিওফাইট, এক ধরনের ডিস্ক বা ছোট্ট ছোট্ট হাড় হয়ে পুরা ক্যানালটাকে ছোট করে ফেলে। আমরা এটা চেস্ট এক্সরে দেখেছি। বাট এইটা যদি দেখেন পরেরটা, নেক্সট এইটা দেখেন যেটা আমরা এক্সরে, যদি আমরা চিন্তা করি উপর দিকে সুন্দরভাবে আসলে যদি বাম সাইড দিকে সেকেন্ডটা, তাহলে আপনি দেখবেন যে নিচের দিকে 2-3টা লেভেলে মনে হয় একটা হাড় একটা হাড়ের সাথে লেগে গেছে। কারণ কি, এর মধ্যে যদি হাড় যে ফাঁকা থাকে, এই ফাঁকাগুলো আপনার সাথে ব্রিজ করে ফেলে। মানে এই যে আমরা বলছি ক্যানালটাকে স্টেনোসিস, ফোরামেনটাকে স্টেনোসিস ছোট করে ফেলা, ছোট করে ফেললেই ওই যে আমরা বলছিলাম যে নার্ভ টিস্যুর মধ্যে যে চাপ,
সে চাপ থাকবে। এটা আমরা একটা অপারেশনের আমরা সিনারিও দেখাইছি। এইটা হলে খুব ইম্পর্টেন্ট যে আমরা কি করি, যে আমরা নার্ভ কর্ডটাকে ফ্রি করে আমরা পিছনে রড স্ক্রু লাগিয়ে দিই। আচ্ছা, রড আচ্ছা। স্ক্রু না মানে লাগিয়ে এক্ষেত্রে অপারেশনও করা প্রয়োজন? অপারেশন করা প্রয়োজন। এটাকে আমরা ধরেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমরা বলছি নন সার্জিক্যাল, বাট কিছু কিছু ক্ষেত্রে এরকম সার্জারি মানে লাগে। কোন অবস্থায় গেলে আসলে সার্জারি করার যখন প্রয়োজন হয়? কোনোভাবেই ব্যায়াম, থেরাপি, আমরা তার নিয়ম কানুন, লাইফস্টাইল মডিফিকেশন সমস্ত কিছু করলো কিন্তু ভালো হচ্ছে না, দিন যাচ্ছে খারাপ, এবং হাত পা অবসবস, সবচেয়ে বড় হলো হাত পা অবসবস, নিউরোলজিক্যাল ডেফিসিট, প্রস্রাব পায়খানায় কন্ট্রোল হারানো, হাঁটতে গেলে মনে হয় সে প্যারালাইসিস, পড়ে যাচ্ছে, এরকম ক্ষেত্রে আপনাকে সার্জারি করতে হবে। আচ্ছা। কারণ এই যে মেরুদণ্ডটাকে চেপে ফোরামেনটাকে নার্ভটাকে চেপে ধরে আছে, এটাকে আপনি কোনোভাবেই ওষুধের দ্বারা ফ্রি করতে পারবেন না। এই যে স্ক্রু লাগানো হয়েছে, ঘাড় তো কন্টিনিউয়াস মুভমেন্ট করে, কিন্তু এটা আসলে এই যে ক্ষতির কারণ এখন হবে দেখেন কিনা? আগের এক্সরে দেখছেন যে এটা মানে সামনের দিকে ঝুঁকে গেছিল, এখন আমরা এটা কারেকশন করার পর নর্মাল অ্যালাইনমেন্ট চলে আসছে, অর্থাৎ ঘাটটা যেটা সামনের দিকে বাঁকা হয়ে গেছিল, নর্মালি পিছনের দিকে বাঁকা থাকার কথা, এখন কিন্তু সার্জারি করে Straight আমরা হয়ে আছে। স্ট্রেট নিয়ে আসছি। এইটাই হলো আপনার সুবিধা। সার্জারি না করলে ওই মেনটেন হবে। যে এখন দেখেন আগের কিন্তু ঘাটটা একদম সামনের দিকে ছিল, প্রথম দিকে যে এক্সরে দেখিয়েছিল, এখন এটা নর্মাল অ্যালাইনমেন্টে চলে আসছে। এখন এটাকে যদি আমরা কম্পেয়ার করি যে অপারেশন আগে পরে, দেখেন সে যদি অপারেশনের আগে সে হাঁটে, কিন্তু তার হাঁটার মধ্যে দেখবেন একটু মানে এক সাইড মানে পড়ে যাবে, বাম দিকে ডান দিকে, সে ব্যালেন্স রাখা তার জন্য কঠিন। মানে ঘাড়ের হ্যাঁ, সমস্যার হ্যাঁ, কারণে এই যে- হাঁটতে পর্যন্ত হ্যাঁ, মনে হয় যে সমস্যা পড়ে যাচ্ছে এরকম। এবং এই রোগীগুলা এরকম পর্যায়ে গেলে আপনার সার্জারি করতে হয়, দেন ইমিডিয়েটলি আপনার সার্জারি। সে হাঁটবে কিন্তু তার ওই নাই, তার স্টেবিলিটি ফেরত আসছে। এইটা হলো বড় সুবিধা, যে তার যে আগে হাঁটতে গেলে তার মনে একদিকে হেলে যায়, তার ভয়, এটা কিন্তু তার থাকে না। কমে গিয়েছে। এবং দিন যাবে, এর আস্তে আস্তে সে নর্মালভাবে সে হাঁটবে, নর্মালভাবে হাঁটবে, তার এটা ব্যালেন্সড হয়ে যায়। হ্যাঁ, এখন দেখেন এটা যদি পরবর্তী আর কয়েকদিন পরে প্রাথমিক অবস্থায় দেখেন সে কিন্তু তার ওয়াইফের একটু সাপোর্ট নিয়েছে, সপ্তম এবং দিনে 3-4 দিন পরেই দেখেন নো সাপোর্ট, সে এখন নর্মাল সে হাঁটতে, যেমন তার হাঁটার মধ্যে ওই যে একটা ভয় ভীতি যে একদিকে পড়ে যাবো, সেটা কিন্তু নাই। একদমই। এইটা হলেও বড় সুবিধা যে এই 6 দিনের দিন এটা হয়েছে। এখন ঘাড়ের দিকে যে আপনার যে ব্যথার কারণ, বয়সজনিত ব্যথা, অনেক সময় কিন্তু আমরা ভয় থাকি যে অনেক সময় ক্যান্সার, টিউমার, এবং একটা ছিল অস্টিওপোরোসিস, হাড়ের ক্ষয়রোগ। এটা খুবই কমন একটা সিনারিও। আমরা এটাকে ইগনোর করি, কারণ হলো বাইরে থেকে বাহ্যিকভাবে কিছুই বোঝা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে একটা পর্যায়ে যখন হাত বা পা ভেঙে আসে, অস্টিওপোরোসিসের কমন কতগুলো জায়গা আছে, যেমন অ্যারাউন্ড হিপ জয়েন্ট, মেরুদণ্ড বসে যায়। এইরকম ক্ষেত্রে যখন ব্যথার সাথে দেখা যাবে যে তার মেরুদণ্ড হলে পরে অবসবস ভাব, বাট আচ্ছা। যদি অ্যারাউন্ড হিপ জয়েন্ট হয় ভেঙে আসে একবারে। একদম। আমাদের কমন ফ্র্যাকচার, নেক ফিমার, ট্রকেন্টেক ফ্র্যাকচার, এই ধরনের পেশেন্টগুলোকে কিন্তু বাহ্যিকভাবে চেনা যায় না। ঘাড়ের দিকেও এরকম হয়, বাট ঘাড়ের দিকে আপনার অস্টিওপোরোসিস হয়ে এরকম নিউরোলজিক্যাল ডেফিসিটের প্রবণতা কম, বাট যদি আমরা মিড ডরসাল অর্থাৎ পিঠ এবং কোমর হয়, খুব কমন সিনারি। আর এমনি যদি আমরা বয়সজনিত কারণে ঘাড়ে ব্যথা বলি, তাহলে আমরা চিন্তা করি যে ডিস্ক, যেটা ডিস্ক হাইট কমে যাওয়া, ফোরামেনের হাইট কমে যাওয়া, ফোরামেনের ডায়ামিটার, ক্যানালের ডায়ামিটার কমে গিয়ে নার্ভের উপরে প্রেশারাইজ করা। আরেকটা জিনিস যেটা থাকে পিছনের দিকে একটা হাড় একটা সাথে লাগানো থাকে, যেটা গ্যাপগুলো যে পূরণ করবে, ব্রিজিং করবে, লিগামেন্টাম ফ্ল্যাবাম একটা আছে যেটা প্রোটেকশন, বাট এটা আস্তে 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 অনেক মোটা হয়ে যায়। থিকনেস যতটুকু থাকবে অনেক মোটা হয়ে গিয়ে এটা চাপ দেয়। পিছনের দিকে আমাদের একটা জয়েন্ট থাকে ফ্যাসেট জয়েন্ট, এই ফ্যাসেট জয়েন্টগুলো যেটা জয়েন্টটা যে আবরণ থাকে ক্যাপসুল, নর্মালি ধরেন খুবই পাতলা, কিন্তু বয়সের কারণে আস্তে 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 তার আস্তে মানে আমরা বলতে এটা- পারি যে ঘাড়ের ব্যথাটা কেবলমাত্র একটা উপসর্গ, নানাবিধ জটিলতার বহিঃপ্রকাশ। তার মানে অনেকগুলা প্রাথমিক combination। অবস্থায় এটাকে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি, একদম শেষ প্রান্তে। এই বিষয়গুলোকে আসলে অবহেলা করার কোনো সুযোগ নেই। প্রাথমিক অবস্থায় অবশ্যই যদি চিকিৎসকের শরণাপন্ন হয়, অপারেশন পর্যন্ত পৌঁছাতে হবে না। আপনাকে স্যার আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেমনটি বলছিলেন, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক অবশ্যই প্রাথমিক অবস্থায় যে কোনো ধরনের জটিলতা, সেটি হোক ঘাড় ব্যথা, হোক কোমর ব্যথা, কিংবা হাত পায়ে ঝিনঝিন অনুভূতি, অবশ্যই গুরুত্বহীনতায় ভুগবেন না। প্রাথমিক অবস্থায় গুরুত্ব দিন এবং চিকিৎসকের শরণাপন্ন হন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।